যা হলো জায়ের সবচেয়ে বড় বন্ধু আর সবচেয়ে বড় শত্রু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু এটা হলো আমার দেখা সবচেয়ে বড় বাস্তবতা। ধরুন, এক ভদ্রলোকের যদি কয়েকটা ছেলে সন্তান থাকে এবং ছেলের বউ থাকে, তারা যদি একই সংসারে থাকে, সেই সংসারটা শুরু হয় ঠেলাঠেলি সংসার দিয়ে। একে অপরকে মন থেকে ঘৃণা করে, কিন্তু সামনাসামনি প্রকাশ করে না। বাইরে থেকে মেহমান আসলে অবশ্যই তাদের সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু বদনাম করে হাসি মুখে। শ্বশুরবাড়ির যে কোনো সিদ্ধান্তে, যেমন ধরুন জমি বিক্রি করতে হবে, ননদের কোনো ডিসিশনে, তখন ছেলের বউরা গিয়ে একসাথে হয়, এক আত্মা পরম বন্ধু হয়ে যায়। শাশুড়ির উপর ছড়ি ঘুরানোতে, তারা শ্বশুরবাড়ির লোকেদের বদনাম করতে অভিন্ন এবং এক আত্মা। নিজেরা সংসারের জন্য কি করেছে সারাক্ষণ সেটা প্রমাণ করার চেষ্টা করে। এবার আসি ওই কথাতে, কেন বললাম জায়ের সবচেয়ে বড় শত্রু। কারণ শ্বশুরবাড়িতে যখন বৈষম্য তৈরি হয়, তখন দুজনের মধ্যে রেষারেষি তৈরি হয়। শ্বশুর শাশুড়ির শুভাকাঙ্ক্ষীরা যখন গুরুত্ব দেয় যাকে বেশি, তখন এই রেষারেষিটা তৈরি হয়, মনোমালিন্যের সৃষ্টি হয়। যেমন ধরুন, বাবার বাড়ি থেকে কে কতটা সম্পত্তি এনেছে, সমালোচনা তো সবাই করবেই, সমালোচনা থাকবেই। কার কতটা গহনা আছে, কার পরিবারের কতজন উচ্চপদস্থ কর্মকর্তা আছে, কে কত বেশি সুন্দর, এই তো সম্পত্তি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। এখানে সম্পত্তির ক্ষেত্রে জায়ের মধ্যে সম্পর্ক ঘাটতি হবেই, এক চুল কেউ কাউকে ছাড় দিবেন না, এবং এখানেই শত্রুতার মূল জায়গাটা। সন্তানদেরকে দিয়েও তুলনা শুরু হয় প্রতিযোগিতা। কার সন্তান কত বেশি যোগ্য, কার সন্তান কত ভালো ব্যবহার জানে, কার সন্তান কত কিছু করতে পেরেছে। এক জায়ের ছেলে সন্তান হলে অবশ্যই অপর জায়ের ছেলে সন্তান হইতে হবে, মেয়ে সন্তান হলে চলবে না। মেয়ে জামাইকে এক যা যদি সোনার চেইন দেন, এবং অপর যা অবশ্যই তাকে সোনার চেইন দিবেন। সামনাসামনি প্রতিযোগিতা করতে হবে এবং সমাজের মুখে দেখাতে হবে আমিও জায়ের জন্য অনেক কিছু করেছি। 10 জন মহিলাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনার সাথে আপনার জায়ের সম্পর্ক কেমন, 10 জনের মধ্যে 7 জন বলবেন সম্পর্ক খারাপ, আর 3 জন বলবেন সম্পর্ক না তো খুব ভালো, আমাদের সম্পর্ক আমাদের মধুর সম্পর্ক, বোনের মতো সম্পর্ক। এই 7 জন ব্যক্তিকে আপনি দেখবেন এনারা একসাথে থাকেন। আর ওই যেই 3 জন বলেছিল আমাদের সাথে মধুর সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, দেখবেন এনারা এক ছাদের নিচে থাকেন না, ওনারা আলাদা সংসারে থাকেন এবং দুজনেরই হাড়ি আলাদা, এবং ওনাদের কোনো মাধ্যম নাই। অর্থাৎ মাধ্যম বলতে বোঝাচ্ছি আমি এখানে কোনো শ্বশুর শাশুড়ি নাই কিংবা ননদের কোনো ঝামেলা নাই। এনারা যায় আলাদা থাকেন, আলাদা বিল্ডিংয়ে থাকেন, তাদের সম্পর্ক ভালো থাকে। একই ছাদের নিচে যারা থাকেন তাদের নাটকীয়ভাবে চুলাচুলি না হলেও তাদের মধ্যে মনোমালিন্যটা বেশি থাকে। কথা বলতে বলতে আমি রান্নাটা করে ফেলেছি। আমি এখানে ছোট মাছের চচ্চড়ি করেছি। চচ্চড়িটা মূলত হাতে মেখে করিনি, এটাকে তরকারির মতো করে রান্না করেছি। আমার এই কথাগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি, কাউকে নিজের মনে করে নিজে কষ্ট পাবেন না। এটা আমাদের আসলে সমাজের বাস্তব চিত্র। এটার সমাধান আছে। সমাধান হলো গিয়ে আমরা যদি ইসলাম মেনে চলি, ধর্মটাকে মেনে চলি, কোনো ডিসিশন নেওয়ার আগে কিংবা কোনো কথা বলার আগে, কারোর সাথে কোনো বাস্তবতা শেয়ার করার আগে যদি আমরা চিন্তা করি যে এটা আমাদের ধর্মে কি বলেছে, এখানে বললে আল্লাহ কি মনে করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিনা, তখন তো আমাকে মিথ্যা বলার কোনো অপশন থাকবে না। তো সেক্ষেত্রে সমাধানটা সহজেই হয়ে যায়। তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষ করে ফেলেছি। গরুর মাংস বসিয়েছিলাম, আর এপাশ থেকে একটু করলা ভাজি করে নিচ্ছি। গরমের দিনে করলা ভাজি খেতে আমার অনেক ভালো লাগে। করলা ভাজির টেস্টটা তিতা হলেও এটা মজার তিতা। আর আমার শ্বশুরবাড়িতে আরেকটা তিতা শাক খায়, সেটার নাম হচ্ছে গিমা শাক। আপনারা কখনো খেয়েছেন কিনা আমাকে জানিয়েন কমেন্টস করে। গিমা শাকটাও একটু তিতা লাগে, কিন্তু এটার স্মেলটা একটু ডিফারেন্ট। তো গিমা শাকটা আমার তো ভালো লাগে না, কিন্তু করলার টেস্টটা ভালো লাগে। করলা ভাজি প্রায় আমি খেয়ে থাকি। রমজান চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রোজা কবুল করুন, আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি রোজার দিনে বেশি পানি খাবেন। টাটা। আমি টাটা।